Chandrima. This is Soumya. Welcome and welcome back to Our another vlog. vlog. And our day one in Mykonos starts like this. কেমন লাগছে হলিডেতে এসে বাসন ধুতে? ছোটখাটো বাসন চা খেলাম তাড়াতাড়ি খেতে সরালো বেরোতে হবে। বাসন মাজা ইজ মাই ফোর্টে। ওকে, বাঁদিকে যেতে হবে তো? সো আমরা এই জাস্ট আমরা এখন 10টা বাজে সকাল। মেন রোড এটা বাঁদিকে ছিল। সামনে একদম সমুদ্র দেখতে পাচ্ছি, একদম Wow. ব্লু। তোমাদের একটু এখান থেকে একটা গ্লিমস দেখাবো। গ্রিসে প্রায় 6000-এর ওপর আইল্যান্ড আছে, তার মধ্যে আমরা চলে এসেছি মিকোনসে। এখানে তোমার যা যা বিল্ডিং গ্রিসে। আছে সব হোয়াইট আর ব্লুতে। ব্লু হোয়াইট ভাইবের সাথে সাথে আমরাও ব্লু হোয়াইট পরে নিয়েছি আর কি। মানে গ্রিস উইথ দ্য ফ্লো, মানে জায়গা হিসেবে আর কি। হ্যাঁ, মানে গ্রিস আসবো আর ব্লু হোয়াইটটা পরবো না, এটা হয় না। তো সেজন্য দুজন মিলেই আমরা চাপ করে পরে নিয়েছি আর প্রচুর এক্সপেকটেশন নিয়ে বেরিয়েছি। আশা করি সবটাই ফুলফিল হবে। সো চলো, তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো, তোমরাও খুব এনজয় করবে। কোথাও যেও না, দেখতে থাকো। গ্রিসের এই সাদা সফেন দ্বীপগুলোর প্রতি আমাদের 90sদের আকর্ষণ সেই যবে থেকে আমরা শাহরুখ আর রানীর রোম্যান্সে ভরপুর চলতে চলতে দেখেছি, অথবা ব্যাং ব্যাং সিনেমার ক্যাটরিনা কাইফ আর ঋত্বিক রোশনের মেহেরবাগানে মুগ্ধ হয়েছি। ভূমধ্যসাগরের ওপরে এই সাদা সাদা বাড়িগুলো আর বাড়িগুলোর ওপরে কালারফুল বোগেনভিলিয়া গাছগুলো, তার সাথে পিকচার পারফেক্ট সরু সরু স্ট্রিটগুলো, এ যেন এক সত্যিই মোহ। শপাহলিক মানুষদের জানো তো বেড়াতে আসা খুব সমস্যাজনক। মানে ওই দুপা চলতে চলতে কিছু না কিছু জিনিসের ঠিক চোখ আটকে যায়। তার উপর এত সুন্দর জিনিস। আমি নর্মালি মলে গেলে সব থেকে বেশি ঘুরে বেড়াই হোম সেকশনে, আর বাড়ি সাজানোর এত সুন্দর জিনিস দেখে কি থাকা যায় নাকি। তবে সকাল সকাল সেই ডাককে পাত্তা না দিয়ে এক্সপ্লোরেশনের জন্যই এগিয়ে গেলাম। আর দেখো জাস্ট সমুদ্রের জলের কালারটা দেখো, মাঝখানে পুরো ডিপ নেভি ব্লু হতে হতে শোরের দিকে এসে একটু গ্রিনিশ টাইপের। গ্রিসের এই আইল্যান্ডগুলো সত্যিই একটা ড্রিম ডেস্টিনেশন। আগে কত ভিডিও কত ব্লগ দেখতাম, হোয়াইট হোয়াইট টাউন, ব্লু সমুদ্র, আর আজকে আমরা নিজেরা ব্লগ বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি। লিটারালি যেন নিজেরাই বিশ্বাস করতে পারছি না। পৃথিবীতে সমস্ত ফেমাস আইল্যান্ডগুলোর মধ্যে গ্রিসের এই মিকোনস অন্যতম। আর আজকে আমরা সেই আইল্যান্ডের পুরোটা ঘুরে দেখব। আপাতত যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে লিটল ভেনিস। তোমরা তো জানোই যে গ্রিসের ইতিহাস কতটা সমৃদ্ধ, তার মধ্যে এই দ্বীপগুলো কিন্তু কিছু কম যায় না। প্রাচীনকালে জানো তো এই মিকোনসের পাশেই মানে 2 কিলোমিটারের মধ্যে ডেলোস বলে একটা আইল্যান্ড আছে, সেটা সবচেয়ে ফেমাস ছিল। মানে সেখানে মানুষ বাস করতো, বিভিন্ন মানুষের জীবনযাত্রা অ্যাক্টিভিটি ছিল। আর এটা ছিল মানে এই মিকোনস ছিল সেই সময়কার একটা কানেক্টিং এরিয়া বা পোর্ট এরিয়া বলতে পারো। আর তখনকার যারা খুব ধনী ব্যবসায়ী ছিলেন তারা এই পিছনের হোয়াইট বাড়িগুলোতে বাস করতো, যেখান থেকে সমুদ্রের ডিরেক্ট অ্যাক্সেসিবিলিটি আছে, বা তোমরা দেখতেই পেলে ব্যালকনিগুলো পুরো সমুদ্রের ওপরে ঝুলন্ত অবস্থায়। আর ওই বাড়িগুলোর অনেকটাই কিন্তু এখন বার, ক্যাফে কিংবা রেস্তোরাঁয় কনভার্ট হয়েছে। এবং জানো তো মিকোনসের সবচেয়ে রোম্যান্টিক জায়গা বলতে কিন্তু এই লিটল ভেনিসকেই মানা হয়। এখান থেকে কিন্তু সূর্যাস্ত ভীষণ সুন্দর দেখা যায়। দেখে তোমরা বুঝতেই পারছো থিমটা এত সুন্দর, আর তার সাথে ব্লু কালারের বর্ডারগুলো কিন্তু আরও এই বিউটি বাড়িয়ে দেয় এই আইল্যান্ডগুলোর। সামনে একটা চার্চ আছে যেটা দেখতেই পেলে তোমরা, ব্লু কালারেরই ডোম। তো চলো আমরা এখন চার্চটা একটু ঘুরে দেখি।
মিকোনোস আসার বেস্ট টাইম হচ্ছে জুন টু সেপ্টেম্বর। আমরা যখন গেছি তখন সেপ্টেম্বর এন্ড, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়েদার কিন্তু আমরা অসাধারণ পেয়েছি। আর এই টাইমে না সমস্ত ধরনের অ্যাক্টিভিটি, মানে দিস ওয়ান ইজ বেসিক্যালি এ পার্টি প্লেস, তো তার জন্য সমস্ত কিছু ওপেন থাকে, কোনো কিছু খবর নিয়ে আসার দরকার নেই যে দিস ওয়ান ইজ ওপেন অর নট। এছাড়াও এপ্রিল মে বা অক্টোবরেও আসাই যায়, তবে সেক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য হয়তো আমি যাচ্ছি এক্সপ্লোর করতে, সেটা ওপেন কি ওপেন নয় সেই খোঁজটা কিন্তু নিয়ে আসতে হবে। আমরা এখনও ঘুরে বেড়াচ্ছি লিটল ভেনিসেরই অলিতে গলিতে। আর ঘুরতে ঘুরতে বাঁ দিকে, মানে তোমাদের যেমন বলছিলাম যে এই জায়গার ম্যাক্সিমাম বিল্ডিং বার, রেস্তোরাঁ, ক্যাফে ইত্যাদিতে কনভার্ট হয়েছে, তো সেগুলোর থেকে স্ট্রেট তাকালে সমুদ্রের যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, নেভি ব্লু হতে হতে টার্কোয়াইজ ব্লু, মানে ইটস মাইন্ড ব্লোয়িং। তাই এত বিউটিকে আমাদের অগ্রাহ্য করার ক্ষমতা নেই, তাই আমরাও বসে পড়েছি এই বিউটিকে আরও কিছুটা আরও কাছ থেকে উপভোগ করার জন্য। I'm feeling amazing. মানে ব্লু ওয়াটার, হোয়াইট টাউন আর কি চাই, মানে ড্রিম ডেস্টিনেশন। আর সামওয়্যার আমি এটা অনেস্টলি বলতে গেলে 6-7 বছর আগে ম্যানিফেস্টেশন করেছিলাম যে পার্টিকুলারলি এই জায়গাটায় এইভাবে বসে কিছু একটা তোমার খাচ্ছি আমি, বেসিক্যালি চিপস টিপস বা ফ্রাইস, মানে বেসিক্যালি একটা টাইম এনজয় করছি। আর সেটা আমি রিক্স টিপস ইউরোপ শো থেকে প্রথম আমি দেখেছিলাম এই আইল্যান্ডের ব্যাপারে। আর খুব অসাধারণ লাগছে, অ্যামেজিং ফিলিং। পিছনে উইন্ডমিল রয়েছে, 6খানা আইকনিক উইন্ডমিল। আর অলওয়েজ আই ওয়ান্টেড টু কাম মিকোনোস। আর যে ব্লু হোয়াইট টাউনটা সব জায়গায় আছে, সব আইল্যান্ডে আছে, এখানে 6000 আইল্যান্ড রয়েছে, কিন্তু এই আইল্যান্ডের একটা ইউনিক ব্যাপার আছে, মানে উইন্ডমিলসগুলো আর তার সাথে যে পুরো টাউনটা জুড়ে, যেমনটা তোমরা দেখলে ম্যানিফেস্টেশন যেটা করেছিলাম ফাইনালি দের আয়া দুরুস্ত আয়া কাইন্ড অফ ব্যাপার, খুব ভালো লাগছে। সাথে খাওয়া দাওয়া পারফেক্ট, ওয়েদার অ্যামেজিং ওয়েদার, মানে লাঞ্চ টাইমে এই যে সানকিস্ট ব্যাপারটা যে হচ্ছে বা সান ট্যান্ড হচ্ছে, আমরা কিছু মাইন্ড করছি না, কারণ জাস্ট বিকজ অফ দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দিস ভিউ, মানে প্লাস এই যে ঢেউটা যে আসছে, এই যে আওয়াজটা, ওটা খুব অসাধারণ, দারুণ, মানে দারুণ। মিকোনোসে অসাধারণ লাগছে। উমিওর সাথে যখন আমার প্রথম গল্প ইউরোপ দিয়েই শুরু হয়। তো আগেও তোমরা দেখেছো ইস্ট ইউরোপ ঘুরতে গেছি, এখন আমরা ইউরোপের দক্ষিণ পার্টে আছি। গ্রিসের স্যান্তোরিনি সবার জন্য একটা ড্রিম ডেস্টিনেশন থাকে, এবং আমার জন্যও ছিল। যখন ডিসাইড হলো গ্রিসে আসবো, তখন আমাকে অমিও যে রিক্স ট্রিপের কথা বললো, ওর ফেভারিট ব্লগার, তো তার ভিডিও দেখিয়েছিল। আর এই যে পিছনে এক্স্যাক্টলি যে উইন্ড মিলটা দেখা যাচ্ছে, ওনার ভিডিওতে এগুলো আছে, সামনে পোর্ট এরিয়াটা আছে, সব কিছু আছে, আরও সুন্দর সুন্দর জায়গা। তো এটা দেখার পরে আমি তো প্রথমে খুব মানে স্ট্রিক্ট ছিলাম যে না স্যান্তোরিনিই যাবো গ্রিস গেলে। তারপরেও আমি ওনার ভিডিও দেখে ভাবলাম যে না, মিকোনোস স্যান্তোরিনির চেয়েও সুন্দর কিছু আমি ওখানে গেলে দেখতে পারি। তো অ্যাকচুয়ালি সেটা অসাধারণ ভাই, ভীষণ সুন্দর লাগছে। মানে এইরকম সমুদ্রের ভিউ, পাশে আমার একটা ক্যাফে, বার, রেস্তোরাঁ, তো ভীষণ সুন্দর এই হাওয়াটা, মানে এটাই ব্রেথ টেকিং ব্যাপার আর কি। চলো এখন আমরা আমাদের এই খাওয়া দাওয়া এনজয় করি। এই সবই চলছে আমাদের এখন। এটা এখানকার স্যান্ডউইচ র্যাপ টাইপের, ভিতরে অ্যাভোকাডো, টমেটো আর স্যালমন আছে, আর এটা চিজ দিয়ে আলু ভাজা, প্রথমবার চিজ দিয়ে আলু ভাজা খাচ্ছি। তো আপাতত চলো ব্রাঞ্চ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি এখানকার ওয়াশরুমে। আর চুলটা মানে এত হাওয়ায় পুরো গিট পড়ে গেছে, সেটাই খানিকটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। তো চলো, এখনও আমাদের অনেক কিছু এক্সপ্লোরেশন বাকি।
এই চারপাশের অলিগলিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্যাশিনেটিং। এখানে বিভিন্ন ধরনের সুভিনিয়ার তো ছাড়ো, তার সাথে টপ এন্ড সমস্ত ব্র্যান্ড, সমস্ত বুটিক এইভাবে সাজানো আছে। মিকোনোস লেখা আছে কিছুতে, এই যে মিকোনোস আছে, এগুলো ইভিলাই টাইপের মিকোনোস আছে। ওকে, পরে নেওয়া যাবে। কি লাগছে বাপরে, সাংঘাতিক সুন্দর লাগছে ভাই। সব জিনিসপত্র ওই কালারেরই আছে, গান গাইছে। আরে এই মাইটা, এটা আইসক্রিম জিলাটো আছে। ম্যাপুসি আছে? নো নো নো, হ্যাঁ হতেই পারে। ডগ ক্যাট। দেখছোই তোমরা যে এই স্ট্রিটগুলোতেও যা যা শপ আছে সেগুলোও কিন্তু এখানকারই থিমে সব কিছু বিক্রি করছে, তা সে জুতো হোক, জামা কাপড় হোক বা ব্যাগই হোক। এছাড়াও চারপাশে বিভিন্ন রেস্তোরাঁ, ক্যাফে এতই আছে, সব কিছুই প্রচণ্ড অনবদ্য টাইপের একটা ভাইবওয়ালা। ইটস এ মর্নিং টু নাইট পার্টি প্লেস। এখন চলো আমরা সব স্ট্রিটগুলো একটু ঘুরি আর তোমাদেরকেও ঘুরে দেখাই, আর তার সাথে মিকোনোস দেখতে দেখতে বলি মিকোনোসের কিছু গল্প। তোমরা জানলে অবাক হবে, এই মিকোনোস আইল্যান্ডে কিন্তু মোট মাত্র 30টা ট্যাক্সি আছে, এবং তার জন্য যদি কোনো ট্যুরের প্রয়োজন হয়, মানে কোথাও থেকে আসছি পোর্ট থেকে বা এয়ারপোর্ট থেকে, বা সেখানে ড্রপিং বা মিকোনোস পুরোটা ঘুরবো, তার জন্য কিন্তু আমাদের আগে থেকে বুকিং মাস্ট। এবং এই কারণেই কিন্তু এখানকার ক্যাবও প্রচণ্ড এক্সপেন্সিভ, যেটা তোমাদের আমি আগের ব্লগের শেষেও দেখিয়েছি। চলতে চলতে একটা কথা, এখানে রেস্তোরাঁর বাইরে এরকম মেনু রাখা থাকে, তো মেনু বা প্রাইস দেখে যদি আমাদের পছন্দ হয় আমরা ঢুকতে পারি। এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো, যদিও আমাদের দুবাইও কিন্তু এরকম আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম ক্যাবের গল্পটা, তো এখানে কিন্তু একটা 5-7 মিনিটের রাইডও 25 থেকে 30 ইউরো খরচ হতে পারে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 2500 থেকে 3000 টাকা মতো। তবে এখানে বাসও অ্যাভেলেবেল মিকোনোস টাউনের মধ্যে, এবং সেটার টিকিট ওই 1 থেকে 3 ইউরো মতো পড়ে, যেটা বাস টার্মিনাসে পাওয়া যায় বা অনবোর্ড ড্রাইভারও দেন। এছাড়াও সি বাস চলে, মানে সমুদ্রের ওপরে ক্রুজ আর কি। মিকোনোসে পরপর ছোটো ছোটো অনেক পোর্টের মধ্যে সেগুলো যাতায়াত করে, মানে মিকোনোসের যে প্রান্তেই থাকো কোনো রকম কোনো প্রবলেম নেই, ট্রান্সপোর্টেশন ইজ ইজি। এছাড়াও এখানে বাইক, কোয়াড বাইক বা কার রেন্টেও পাওয়া যায়, মানে এই শহরের ভিতরে পাওয়া যায় বা এয়ারপোর্ট থেকে পাওয়া যায়, সেটাও আরামসে নেওয়া যেতে পারে। এবং মিকোনোস এতই ছোট শহর যে এ প্রান্ত থেকে ও প্রান্ত 40 মিনিটে ঘোরা যায়। ট্রান্সপোর্টেশন ছেড়ে এবার অ্যাকোমোডেশনের একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যদি এর ভিতরে, মানে এই যে লিটল ভেনিস বা এখানে দুটো পোর্ট এরিয়া আছে, ওল্ড পোর্ট, নিউ পোর্ট, বা আমরা এখন যাব উইন্ড মিলে, সেখানে থাকা যায়। এগুলো কিন্তু এখানে ভিতরে ভিতরে সব সিঁড়ি দিয়ে কানেক্টেড। সো ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ ব্যাকপ্যাক দেন ইটস ফাইন, আদারওয়াইজ ইফ ইউ আর ট্রাভেলিং উইথ লার্জ ট্রলি ব্যাগ দেন দ্য স্ট্রাগল ইজ রিয়েল। সো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব ওপরে, একটু ওপরে জাস্ট 5 মিনিটে আমরা যেরকম তোমাদের দেখালাম প্লেন ল্যান্ডে থাকো, তাহলে এসব কোনো সমস্যা নেই, যেমন আমরা আছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মিকোনোসের সবচেয়ে ফেমাস এরিয়ায়, আর সেটা হচ্ছে এই উইন্ডমিল এরিয়া। এবং দিস উইন্ডমিলস আর আইকনিক ল্যান্ডমার্ক অফ মিকোনোস, এবং এগুলোর ম্যাক্সিমামটাই তৈরি হয়েছে 16th সেঞ্চুরিতে। এখান থেকে সিঁড়ি নেমে গেছে ডিরেক্ট সমুদ্রে, সেটা বেয়ে আমরা চলে এলাম, কারণ এই যে সমুদ্রের রং, তার সাথে হাওয়া, আর তার সাথে এই ঢেউগুলো সত্যিই বড় টানছে।
এটা হচ্ছে মিকোনোজের হাইয়েস্ট পয়েন্ট, মানে সবচেয়ে উঁচু জায়গা। আর এই জায়গাটায় এত হাওয়া, জামা কাপড় আর চুল দেখলেই বুঝতে পারবে, মানে এতটাই লেভেলের হাওয়া যে এখানে না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে ছিটকে ফেলে দেবে। মানে ওই কথাই আছে না, হাওয়ায় উড়ে যাওয়া, তো লিটারেলি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি সেটাও কিন্তু পসিবল। এক নিমেষে এক ঝটকায় কিন্তু তুলে নিয়ে গিয়ে ফেলে দিতে পারে। এবং অবভিয়াসলি এখানে এতটা হাওয়া বলে এখানে পরপর এতগুলো উইন্ডমিল আছে, যে উইন্ডমিলগুলো এই উইন্ডের এনার্জিটাকে কনভার্ট করে এগ্রিকালচারাল বিভিন্ন প্রোডাক্ট গ্রাইন্ড করে, অথবা ওয়াটার পাম্প করতে হেল্প করে, বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে হেল্প করে। তবে না, সেগুলো এখনকার গল্প নয়, আগেকার গল্প। এখন অবশ্য এগুলো অপারেশনাল নয়, তার মধ্যে একটা উইন্ডমিলকে আবার মিউজিয়ামেও কনভার্ট করা হয়েছে। মিকোনোসে বেশ অনেকগুলোই চার্চ আছে, তার মধ্যে তোমাদের কয়েকটা দেখালামই, যে ওপরে ডোম শেপ এবং ডোমগুলো ডিফারেন্ট কালার, কোনোটা ব্লু কোনোটা রেড। তবে তার মধ্যে সবচেয়ে ইউনিক হচ্ছে এই চার্চটা, যেটা ফুললি হোয়াইট ওয়াশড, এবং এটা বেসিক্যালি ভিতরে ছোট ছোট 5টা চার্চের একটা সমন্বয় বলা যেতে পারে। আর এটা হলো এখানকার সবচেয়ে পুরনো চার্চ, যেটা 14th সেঞ্চুরিতে তৈরি হয়, এবং এখানকার অন্যান্য যে চার্চগুলো আছে সেগুলো সব 16th এবং 17th সেঞ্চুরিতে তৈরি। সারা দিন ঘুরে শরীর ক্লান্ত হলেও মন কিন্তু একেবারেই আমাদের ক্লান্ত নয়। আর এত সুন্দর জায়গা, ভাইব ছেড়ে রুমে তো বসে থাকাই যায় না, তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল সন্ধ্যের দিকে, একবার চট করে রুমে গিয়ে ঝট করে চেঞ্জ করে আবার চলে এসেছি এক্সপ্লোর করতে। কি এগুলো? ইউরোপ এসে জিলাটো না খেলে কিন্তু ঠাকুর পাপ দেয়, তাই প্রত্যেক দিনের ডায়েট চার্টে একটা করে জিলাটো থাকবেই। এখানে জিলাটোর দাম নিল 6 ইউরো, আর ওটা চকলেটি ক্যারামেল টাইপের একটা ফ্লেভার ছিল। আর সন্ধে হতেই লুক অ্যাট দ্য ভাইব, তোমাদের বলেছিলাম না যে এটা কিন্তু সমস্ত সেলিব্রিটিদের পার্টি প্লেস। আর সন্ধে সন্ধে জাস্ট ভাইবটা লক্ষ্য করো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সন্ধে সন্ধে স্ট্রিট লাইটগুলো আর দোকানের আলোগুলো জ্বলতেই কিন্তু এই হোয়াইট টাউনের বিউটি একটু অন্যরকমই বেড়ে গেছে। আর এত চার্মিং অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা চার্মিং রেস্তোরাঁয় না বসলে কি চলে, তাই আমরাও বসে গেছি ডিনারটা সারার জন্য। তোমরা সকাল থেকেই দেখেছো এখানে চারিদিকে স্ট্রিটগুলো কতটা ইভেন্টফুল, আর রেস্তোরাঁগুলো সেরকমই। তো আমরা সেই রেস্তোরাঁয় বসে একটা গ্রিল চিকেন আর কাবাবের প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। না, এখানে ডাল আলু পোস্তটা পাওয়া যাবে না, তা সে যত ক্রেভিংই হোক। তাই এই ওয়েস্টার্ন খাবার দিয়ে আমরা চলো আজকে আমাদের ডিনারটা সারি। আর আজকের গল্প এখানেই শেষ করলাম। তোমরা জানিও কীরকম লাগলো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইউরোপের আরও একটা গল্প নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।